উঠে এসেছে। আজকে 5 মাস হয়ে গেছে শেখ হাসিনা আসলে কোথায় আছেন ভারতের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে যতটুকু আমরা তথ্য পাচ্ছি এর বাহিরে আদৌ শেখ হাসিনার অস্তিত্ব সম্পর্কে কোনো কিছু কিন্তু আমরা পাচ্ছি না। তো বলেন যে ভাই যে অডিও রেকর্ড, তাই না, এই ইস্যুটা আসান। আমি আর এখানে যে বেঁচে গেলাম ওটা মাত্র 20-25 মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আমার শুধু এটাই মনে হয় যে 25 আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কোটির পাড়া বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে করে দিয়েছে। 32 নম্বর বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল। আফসোস, হাইরে কষ্ট। সম্মানিত দর্শক মন্ডলী, 2025 সালের এটাই প্রথম ভিডিও আমার। এটা 2800 করে বসতে হবে। আমাদের হাসিনা আপার নতুন কল রেকর্ড আপনাদের কাছে শোনাবো। 9 মিনিটের একটা কল রেকর্ড। এত সুন্দর সুন্দর কথা তিনি বলছেন তার কষ্টগুলো নিয়ে, এবং সাংবাদিক ইলিয়াস যে গ্রেনেড হামলা নিয়ে, তার উপর নির্যাতন নিয়ে যে ভিডিওগুলো করছে তার প্রতিবাদে তিনি কি বলছেন, নতুন কল রেকর্ড এবং বাংলাদেশের বর্তমান অবস্থা সহ তিনি যে পালিয়ে গেছেন সেই দিনে কি ঘটেছিল বিস্তারিত তথ্য শেখ হাসিনা নিজে মুখে স্বীকার করছে। সেই অডিও ক্লিপটা আজকে আপনাদেরকে শোনাবো। এটার জন্য অপেক্ষা করছিলাম। 2025 সালের এটাই হবে আপনাদের জন্য বেস্ট ভিডিও। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগত। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন ফিরে যাই আজকের নতুন খবরে, দেখি কি আছে আমাদের তাজা খবরে। চলুন। আমি আর এখানে যে বেঁচে গেলাম ওটা মাত্র 20-25 মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আমার শুধু এটাই মনে হয় যে 21 আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কোটির পাড়া বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া, আবার এই 5ই আগস্ট এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে, আল্লাহর কোনো হাত আছে। নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না। তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার, সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন। এবং এর মধ্যে আল্লাহরই একটা রহমত, জানি না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি। যদিও আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পুড়ে দিয়েছে। 32 নম্বর বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল। আমরা 2 বন্ধুটা ব্যবহার করি নাই। আমরা তো এই সম্পত্তি আমাদের নিজেদের জন্য ব্যবহার করিনি। ওই বাড়ি থেকে 6 দফা আন্দোলন, ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতিপিতা, আর ওই বাড়িতেই তো আমার বাবা মা সব জীবন দিয়েছেন, তাদের রক্তের দাগ আমরা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর করে দিয়েছি। কত দেশি বিদেশি নেতারা ওই ভাষায় ওই ভবনটা তারা ভিজিট করেছেন, কত মতামত মন্তব্য লিখেছেন। সেই স্মৃতিটুকু তারা জ্বালিয়ে পুড়ে শেষ করে দিল। যে স্মৃতিটুকু নিয়ে শুধু আমরা বেঁচে ছিলাম 2 বোন, সেটুকু রাখলো না। আমাদের অন্যায়টা কি? আমাকে কেন ফ্যাসিস্ট বলা হয়, কেন স্বৈরাচার বলা হচ্ছে? আমি কোন স্বৈরাচারী কাজ করেছি? আজকে আপনারা একটু তুলনা করেন তো, এই ইউনুস ক্ষমতা আসার পর ছাত্রদের এমন ভাবে বেয়াদব করছে, এমন ভাবে ব্যবহার করতে আছে, ছাত্ররা শিক্ষকদের হামলা করে, তাদের গলায় জুতার মালা পরায়, তাদের গাছের সাথে বাঁধে, তাদেরকে পদত্যাগে বাধ্য করে। প্রিন্সিপাল, ভিসি, শিক্ষকদের, সংখ্যালঘুদের উপর হামলা। শুধু সংখ্যালঘু কেন, তারা সমস্ত দরগা শরীফ, পীর আউলিয়ার মাজার, সেখানেও তারা হামলা করে। সেখানে হামলা করছে, মসজিদ টসজিদ সব ভাঙছে, পাশাপাশি গির্জা, একটা গির্জা ভেঙেছে, খ্রিস্টানদের উপর হামলা, হিন্দুদের উপর হামলা, বাড়ি বাড়ি হামলা করে তাদের মেয়েদের উপরে অত্যাচার, তাদের সমস্ত লুটপাট করে নিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করছে। সত্যি বলতে পুলিশ কত হাজারটি পুলিশ হত্যা করেছে, এবং শুধু হত্যা করে না, হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, সেই কাণ্ড পর্যন্ত করেছে। তারপর অজস্র মিথ্যা মামলা, আমার বিরুদ্ধে 155টার মতো মামলা দিয়েছে, যার অধিকাংশ হত্যা মামলা। আবার আমি যদি হত্যা করেছি, তার মধ্যে ইতিমধ্যে প্রায় 35 জন জীবিত হয়ে ফিরেও এসেছে, কিন্তু মামলা নিয়েই যাচ্ছে। আমার বিরুদ্ধে, রেহানার বিরুদ্ধে, পুতুলের বিরুদ্ধে, জয়ের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে মামলা। ববি সে তো এনটিপি তে কাজ করে। ববি, আমি, রেহানা, আমাদের সকলে, পুতুল, সব পুতুল WHO তে আপনারা জানেন যে সে আঞ্চলিক একজন ডাইরেক্টর হিসেবে, যেখানে 10টা ভোট ছিল, 10টা দেশের ভোট, তার মধ্যে সে 8টা ভোট পেয়ে সে এই পদটা WHO সে পেয়েছে। সে তারও সূচনা ফাউন্ডেশন ওই 5 নম্বরে ছিল, সেটা কয়েকদিন আগে তার সরে গেছে, সব জ্বালিয়ে দিয়েছে, সব জ্বালানো, সব লুটপাট। কি অপরাধটা করলাম আমরা? খাদ্য নিরাপত্তা দিয়েছি,
দারিদ্রের হার কমেছে, মানুষের কল্যাণ করেছে, মানুষের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। ফ্যাসিস্ট কে? 300-র উপর সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে চাকরি খেয়েছে। 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা, প্রায় 100 জনের মতো সাংবাদিক আজ কারাগারে বন্দী। আওয়ামী লীগের নেতা কর্মীরা বন্দী। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী একেবারে মানে রাজধানী ঢাকা থেকে নিয়ে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাড়ি ঘরে আগুন দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস করা, এমনকি সংসদ ভবনে যে হামলা, সংসদ কক্ষে যে সেই ছাত্র নামধারীরা ওখানে বসে সিগারেট খাচ্ছে, ওরা সংসদ ভবনের দলিল পত্র কাগজপত্র পোড়াতে পারেনি, সেখানে তারা পানি ঢেলে দিয়ে এসছে নষ্ট করার জন্য। আমি জানি না এই ধরনের ঘটনা কিভাবে তারা ঘটায়। অত এদের হাত থেকে সমস্ত কিছু আজকে ধ্বংস, অগ্নিসংযোগ, চুরি, ডাকাতি, ছিনতাই, বাড়ি বাড়ি হামলা, এগুলো অনবরত চলছে, কোনো মানুষের নিরাপত্তা নাই। নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, আজকে ইনফ্লেশন, হ্যাঁ আমার সময় নাকি দাম বেড়ে গেছে, তাই নাকি লোক খুব খারাপ অবস্থা ছিল, এখন তো দ্বিগুণ দাম বেড়ে গেছে, প্রায় 14%-এর কাছাকাছি হচ্ছে ইনফ্লেশন প্রত্যেক খাবার জিনিসেরই, আর অন্য জিনিসের দামটা বেড়েছে। একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ, সমস্ত শ্রমিকরা বেকার, আর আমাদের মানে আওয়ামী লীগের অনেক নেতাদের ইন্ডাস্ট্রি তো পুড়িয়ে দিয়েছে, হোটেল পুড়িয়ে দিয়েছে। এবং এই যে গার্মেন্টস, আমরা সব থেকে আমরা তো দ্বিতীয় নম্বরে ছিলাম গার্মেন্টস এক্সপোর্টে, 50% কমে গেছে। সমস্ত ব্যবসা চলে যাচ্ছে, বিনিয়োগ চলে যাচ্ছে অন্য দেশে, কিছু ভারতে, কিছু শ্রীলঙ্কা, পাকিস্তান এবং বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস, জিডিপি কমে গেছে, মাথা পিছু আয় কমে গেছে, মানুষের কর্মসংস্থান ব্যবস্থা নাই। তার উপর সন্ত্রাস জঙ্গি যারা ছিল সবাইকে জেল থেকে মুক্তি দেওয়া, 21শে আগস্ট গ্রেনেড হামলায় যারা সাজাপ্রাপ্ত আসামি তাদের খালি মুক্তি দেয়নি, তাদেরকে আবার মানে একজনকে তো উপদেষ্টাই বানিয়ে দিল, পুলিশ অফিসারকে। যারা নিহত এবং আহত কেউ বোধহয় এদের মামলার হাত থেকে রেহাই পাচ্ছে না। নানাভাবে জনগণকে চরমভাবে তারা অপমান করে যাচ্ছে এই ইউনুস বাহিনী, কারণ সংবিধান লঙ্ঘন করে সে ক্ষমতা এসেছে। তো মানুষের প্রতি তার কোনো দায়বদ্ধতা আছে বলে মনে করি না আমি। নইলে তালা ভেঙে ভেঙে একজনের বাড়িতে ঢুকেছে, সমস্ত সংসদ সদস্যদের এমপি হোস্টেলে ঢুকেছে, তালা ভেঙে এই ছাত্র নামধারীরা ঢুকে সব লুটপাট করেছে। আমাদের যারা লুটপাট কত করেছে সে এদিনও ছাড়েনি। প্রধান বিচারপতি এবং বিচারপতিদের বাড়িতে লাঠি সোটা অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে হামলা, তাকে পদত্যাগে বাধ্য করা। নির্বাচন কমিশন, বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন, তারপর পাবলিক সার্ভিস কমিশন, কোনো কিছুই বাদ নাই, সব জায়গায় হামলা করা। এমনকি চাকরি খেয়ে যাচ্ছে। একটা কি পুলিশের তাদের পাসিং আউট প্যারেড কি নাস্তায় গোলমাল করেছে বলে 250 পুলিশ বাদ, তাদের তো ট্রেনিং করে নিতে পারেনি, তার চাকরি থেকে বাদ। সরকারি অফিসারদের অপমান করা, গত 25 জনের বিরুদ্ধে মামলা, 3 জন সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি কারাগারে বন্দী। সরকারি অফিসার, পুলিশ অফিসার থেকে শুরু করে কেউ তো বাদ যাচ্ছে না, কেউ তো বাদ যাচ্ছে না। দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে, জঙ্গিদের দ্বারা চালাচ্ছে। এই ভিডিওতে আমার যে মন্তব্যগুলো, কয়েকটা বিশ্লেষণ শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে আসলে কি এমনটাই হচ্ছে, ঘটনা কি সত্য, আমরা কি সবকিছু দেখতে পাচ্ছি, আসলে পেছনে কি হচ্ছে। বড় বড় যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে ভারতে মোদী সরকারের হাতে হাউসবন্দি মানে গৃহবন্দী আছেন শেখ হাসিনা। আর এটা সপক্ষে বেশ কিছু আলোচনা যখন তারা করেছেন, তখন আমার কাছে কয়েকটা আলোচনার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অংশ সামনে উঠে এসেছে। আজকে 5 মাস হয়ে গেছে শেখ হাসিনা আসলে কোথায় আছেন ভারতের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে যতটুকু আমরা তথ্য পাচ্ছি, এর বাহিরে আদৌ শেখ হাসিনার অস্তিত্ব সম্পর্কে কোনো কিছু কিন্তু আমরা পাচ্ছি না। তো বললেন যে ভাই যে অডিও রেকর্ড, তাই না, এই ইস্যুটা আসান। প্রথম দিকে যে অডিও রেকর্ডগুলো ফাঁস হয়েছে, প্রথম দিকে এগুলো একরকমের ছিল, কিন্তু সর্বশেষ যুক্তরাজ্যে আওয়ামী লীগ কর্তৃক একটা বড় ধরনের কনফারেন্স হয়েছিল, বিশাল একটা প্রোগ্রাম হয়েছিল। সেখানে শুধুমাত্র যুক্তরাজ্য না, ইউরোপীয় বসবাসকারী, আমেরিকাতে বসবাসকারী অনেকেই সেই প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন। এমনকি কথা ছিল সেই প্রোগ্রামে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন শেখ হাসিনা। তো তিনি অংশগ্রহণ করেছেন, কিন্তু মজার বিষয় হচ্ছে তিনি অডিও কলে অংশগ্রহণ করেছেন। একটু আশ্চর্য মনে হচ্ছে না যে কেন শেখ হাসিনা সেই কনফারেন্সের মধ্যে অডিও কলে আসলে কানেক্ট হলো? তিনি তো যদি গৃহবন্দী নাই থাকেন, যতটুকু আমরা কয়েকটা পত্রিকার মারফত শুনছি যে তিনি দিল্লিতে আছেন, বিশেষ ইয়াতে, আবার কেউ কেউ বলছেন তিনি খুবই খোলামেলা ফ্রেশ মুডে আছেন। তো এই পর্যন্ত তিনার ভিডিওতে কোনো রকম অবস্থান প্রকাশিত হয়নি। এখন এই প্রোগ্রামটার মধ্যে এই জিনিসটা খুবই কনসার্নেবল ছিল যে এত আওয়ামী লীগের নেতাকর্মীরা এই দুঃসময় আওয়ামী লীগের চলছে, বিশেষ করে যারা ইউরোপে আছে তাদের তো একটা দেখভাল বা দায়িত্ব আছে, সেইখানে শেখ হাসিনা সরাসরি ভিডিও কলে আসবেন, যেমন তারেক রহমান সেই প্রযুক্তির যুগে যেটা খুবই সম্ভব যে নেতারা এক পলক দেখলে কর্মীরা উজ্জীবিত হয়।
কেন শেখ হাসিনা সেই প্রোগ্রামে তিনি আসলে ভিডিও কনফারেন্সে আসলেন না? অডিও কলগুলো নিয়েও নানান ধরনের মন্তব্য আছে। আমার কাছে কিছু কিছু মন্তব্য যৌক্তিক মনে হয়েছে। যেমন ধরেন, ভারতের সাথে শেখ হাসিনার সম্পর্ক মানে ভারত জানাওয়ার কিন্তু প্রথম থেকে নিয়ে গেছিল। পরবর্তী সময়ে নানান কারণে মানে সর্বশেষ দিকে এসে মোদির সাথে সম্পর্কটা খুব বেশি পজিটিভ ছিল না। মেইন রিজন হচ্ছে এই 2024-এ যে নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, পাশ করার পরপরে তিনি চীন সফর করেছিলেন এবং তার এই চীন সফর ঘিরে একটা বিরূপ প্রতিক্রিয়া ভারত দেখিয়েছিল। চীনের সাথে বেশ কিছু চুক্তি ছিল, পদ্মা সেতু থেকে শুরু করে অনেক কিছু কিন্তু চীনের মাধ্যমে করেছে। এটা নিয়ে ভারতের একটা নাকশতা অনেকেই বলেন যে ছিল। ইভেন এই সরকার পতনের পেছনেও একটা বড় ভূমিকা ভারতই খোদ করেছে। তো তাহলে ভারত কেন আশ্রয় দিয়ে রেখেছে? এটা একটা বড় ধরনের প্রশ্ন। তাকে তো ফেরত দিচ্ছে না। এখন শেখ হাসিনাকে আটকায় রেখা একটা গেম তো ভারত খেলতেছে। মানে এগুলো আমার ব্যক্তি মতামত। সামহাও কিছু মতামত শুনি বা কিছু পড়ি আর্টিকেল দেন, মনে হয় যে কোথাও না কোথাও একটা কিন্তু আছে। আসলে ভারত শেখ হাসিনাকে নিয়ে কি বাংলাদেশকে একটা ওয়ান কাইন্ড অফ জিম্মি টাইপের খেলা খেলছে? জিম্মি টাইপের খেলাটা কিভাবে খেলছে যদি আমি বলি, রানিং সরকারকে কন্ট্রোলে নেওয়ার জন্য শেখ হাসিনাকে ভারত রাখা জরুরি। যেমন ধরেন, টুস করে ঢুকে পড়বো, সারা বাংলাদেশের মধ্যে ভয়টা, এই মিছিল মিটিং এই সেই আন্দোলন শুরু হয়ে গেল, মানে অন্তর্বর্তী সরকার ভয় পাচ্ছে। এখন যদি শেখ হাসিনাকে ফেরত পাঠাইয়াই দেয়, তিনি চলে আসেন, গ্রেপ্তার হবেন, জেলে আছেন, ঘরের মেয়ে ঘরে আছে, সরকারের জন্য টেনশনের কিছু হবে না। যতক্ষণ পর্যন্ত তিনি সীমানার বাইরে আছেন, টেনশন তো কাজ করবেই। কখন শেখ হাসিনা ঢুকলো রে, কখন আওয়ামী লীগ আবার রাজপথে নামলো রে। অন্তর্বর্তী সরকারের মধ্যে কিন্তু এই ভয়টা আছে। সমন্বয়কদের মধ্যে 100-150 আছে, আছে না? আছে। কেন? আওয়ামী লীগ রিটার্ন করলে সবার আগে যাদেরকে শায়েস্তা করবে এরা হচ্ছে সমন্বয়ক। এমনকি একজন না, এদের ফুল ফ্যামিলি পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু ঘটনা ঘটাবে, এটা হচ্ছে খুবই বাস্তবতা। তো এখন এই যে ডর ভয়, এগুলা দেখানো সম্ভব শুধুমাত্র যতক্ষণ শেখ হাসিনা বাংলাদেশের বাইরে আছেন। এখন শেখ হাসিনাকে সেইখানে রেখে অন্তর্বর্তী সরকারের সাথে, আপনি দেখেন আমাদের বেশ কিছু রাজনৈতিক দল বারবার বলছে ভারতের সাথে কি কি চুক্তি সব প্রকাশ করেন, কিন্তু এখন পর্যন্ত আপনি দেখছেন গত 5 মাসে কোনো চুক্তি প্রকাশিত হইতে ভারতের সাথে কোনো রকম মানে ওই ইন্টারনেট এই ইন্টারনেট খালি বাংলাদেশের উপর দিয়ে যাইতে দিব না। এছাড়া বাকি যে জিনিসগুলো আছে, আপনি কোথাও কোন জায়গাতে আপনি গ্যাপ দেখছেন? বড় ধরনের ডিল, চুক্তি, ট্রানজিট, এ টু জেড কোথাও না। আমাদের সরকার খুবই ওচা চোরা গলায় ভারতের বিরুদ্ধে কথা বলতে পারতেছে না। আবার মোদি আরেকটা খেলা খেলতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সে কথা বলছে না। মানে সবকিছু মিলাইয়া একটা গেম তো ভারত খেলতেছে মনে হচ্ছে। ইভেন আমি যতটুকু আমরা বুঝি যে আওয়ামী লীগের যে সকল নেতারা ভারতে এই মুহূর্তে পলায়নরত আছেন, এদের অনেকেও কিন্তু হালকা ঝাপসা দেখা যাচ্ছে। ওইখানেও নিশ্চয়ই একটা অর্থনৈতিক লেনদেন, বাণিজ্য, ধান্দাবাজি আছে। ভারত যথেষ্ট করাপ্টেড একটা দেশ, বাংলাদেশ থেকে কোনো অংশ কম না। ভারতের টার্গেটের মতো অন্য কিছু আছে। ইভেন শেখ হাসিনাকে বাংলাদেশে আদৌ আর ফিরতে দিবে কিনা ভারত, তিনি চাইলেও আর ফিরতে পারবেন কিনা, সেটাও একটা প্রশ্ন। কারণ তিনি যদি ফিরে আসেন, হ্যাঁ, এদের ট্রাম্প কার্ডটা হাতছাড়া হয়ে যাবে। বাংলাদেশ স্থিতিশীল থাকবে। কেন? যেমন খালেদা জিয়াকে শেখ হাসিনা তিনি জেলে রেখেছিলেন, তাই না? তো তিনি যদি দেশের বাইরে থাকতেন, আওয়ামী লীগের ভয়টা পাইতো সামহাও। এখন যতক্ষণ পর্যন্ত এটা আউট অফ গ্যালারি, দেন একটা টেনশন, পরবর্তী সময় বিএনপি আসলে একটা টেনশন, নানান ধরনের একটা অস্থিরতা কিন্তু তৈরি হয়ে আছে। তো ভারতের সাথে শেখ হাসিনার যে বন্ধুত্ব ছিল গত 5 মাস হয়ে গেল, কোনো কোথাও টিভি প্রোগ্রাম ওইগুলো তো দেখাই না। তার উপরে আওয়ামী লীগের এত বড় একটা প্রোগ্রাম গেল, তিনি যেসব কথাগুলো বললেন, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে সামহাও তিনি কর্তৃক কন্ট্রোলিং হচ্ছেন। তারা তাকে যা বলার জন্য বলছে তিনি তাই বলছেন। কারণ শেখ হাসিনার রাজনীতির সাথে আমাদের ওনার ফোন কলগুলো নিয়ে আমি বলছিলাম বহুত আগে, যেগুলোকে এআই ফেক করা, এআই এর ডিপফেক ক্রিয়েশন। ওয়াই? কারণ তিনি যেই লেভেলের খেলোয়াড়, এই লেভেলের খেলোয়াড় হয়ে তিনি যেসব কথাগুলো বলতেছেন আমরা শুনতেছি, দেখতেছি, মনে হচ্ছে না খুবই বাচ্চা টাইপের। আপনারাও বলছেন যে ভাই এটা মানে এআই। এখন এই কলগুলো যদি সত্যি সত্যি হয়, তার মানে শেখ হাসিনা কেন এমন ধরনের কথা বলছেন? নর্মালি একটা বাচ্চা এই ধরনের কথা বলার কথা না। হয়তো একটা স্ক্রিপ্ট হাতে ধরা দিচ্ছে যে আপনি পড়েন। বলা হয় থাকে যে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পেছনেও ভারতের হাত আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুতেও ভারতের হাত আছে। এগুলো আমার ব্যক্তিগত পারসেপশন, অনেকের কাছে গ্রহণীয় হইতে পারে, নাও হতে পারে, কিন্তু কোথাও না কোথাও পৃথিবীর মানচিত্র থেকেই শেখ হাসিনা মিসিং হয়ে গেছেন। যদি তিনি সত্যি সত্যি স্বাধীন হয়ে থাকেন, কোথাও না কোথাও, কোথায় আছে শেখ রেহানা? আপনি দেখেন তো। শেখ হাসিনা একটা বড় দুর্বলতা হচ্ছে তার বোন শেখ রেহানা। শেখ রেহানারও কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। যদি তিনি যুক্তরাজ্যের কোন দেশে জানি, ভুলে গেছি, ফিনল্যান্ডের তার সিটিজেন আছে, তো তিনি কি ফিনল্যান্ড গেছেন? আবার আমরা পুতুলকে দেখছি মায়ের সাথে কোনো রকম দেখা সাক্ষাৎ নাই। আমরা শুনছি সজীব জয় তিনি কি ভারত গিয়েছেন রিসেন্টলি, কেন যাচ্ছেন না? ববি কেন তার মার সাথে দেখা করার জন্য ভারত যাচ্ছেন না? মা তো দিন শেষে পলিটিশিয়ান আমাদের কাছে। কুছ তো ভাই গড়বড় হ্যায়। যত দিন যাচ্ছে এটাই মনে হচ্ছে। আর বিশেষ করে শেখ হাসিনার যে লাস্ট কয়েকটা ওনার যে অ্যাক্টিভিটি সবকিছু মিলে আমার কাছে কেমন জানি অঙ্কটা মিলছে না। বাকি যারা বিশ্লেষক এই আলোচনাগুলো করছেন যথেষ্ট যৌক্তিক কারণ আছে। দেখা যাক কখন তিনি সশরীরে হাজির হন মিনিমাম লেভেলের ভিডিওতে, মানে তখন হয়তো বুঝবো আমরা যে আসলে কি ঘটছে। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা বলল ভারত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনো কোনো মন্তব্য করতে প্রস্তুত নয়। 1 সপ্তাহ আগে এই প্রশ্নে ভারত। তো দর্শক, কেমন লাগলো আজকে খবরটি?
ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হবে নতুন একটা সংবাদে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ।